দেবদত্তা ব্যানার্জির লেখা গল্প মন্দিরের সেই গুপ্তধন। ধৌলাধরের উপর পড়েছে সূর্যের অন্তিম রশ্মিছটা। এক সুন্দর রঙের খেলা শুরু হয়েছে শ্বেত শুভ্র চূড়াগুলোর বুকে। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে স্বপ্নীল। শেষ 6 দিন এই কাংড়া ফোর্টের প্রতিটা অংশ চষে ফেলেছে ওরা, কিন্তু যার জন্য এত দূর ছুটে আসা তার কোনো সূত্র নেই কোথাও। তবে কি স্বপ্নীল কিছু ভুল করল? ফোর্টের একদম ওপরে উঠে এসে একটা বাঁধানো গাছের ছায়ায় বসে স্বপ্নীল। মোবাইলটা বার করে ইমেজে যায়, সেভ করা ছবিগুলোতে হাত বোলায়। বড় ঠাকুরের ডায়েরিটা কাকতালীয়ভাবেই ওর হাতে এসেছিল। বড় ঠাকুর অর্থাৎ বংশের উত্তরপুরুষ, অর্থাৎ ওর দাদুর দাদু শ্রী নন্দন উপাধ্যায়। ঝুরঝুরে উইয়ে কাটা হলদে খাতাটার ফটো তুলে নিয়েছিল ও মোবাইলে। পাতা ওল্টালেই গুঁড়ো হয়ে ঝরে পড়ছিল খাতাটা। পুরোটা পড়েই সুদূর কলকাতা থেকে কাংড়া ছুটে এসেছিল ও বন্ধুকে নিয়ে। রিক এতক্ষণ ফটো তুলছিল, এবার এসে ওর পাশে বসে বলে, এত বছর পর আর কি সেসব পাওয়ার আশা আছে? সব তো বদলে গেছে। ওর ঝুলে পড়া মুখ দেখে রিক বলে, তবে ঘোড়াটা খারাপ হলো না। পালামপুর ঘুরে ধরমশালা হয়ে বাড়ি ফিরি চল। তুই ফিরে যা, আমি আশেপাশে আরেকটু দেখব, স্বপ্নীল বলে ওঠে। দুর্গের ঠিক ওপর থেকে দূরবীন দিয়ে দুজন স্বপ্নীলদেরকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল। ওরা বসে পড়ার পর একজন ওদের দিকে এগিয়ে আসে। ওদের পাশে বসে বলল, মিলা কুছ? অপরিচিত আগন্তুককে দেখে একটু চমকেছিল স্বপ্নীল। বলল, কেয়া কি? লোকটা ওর দিকে তাকিয়ে একটু হাসে, তারপর বলে, 1 हफ्ता से आप क्या ढूंढ रहे हो सर जी? वही पूछ रहा हूँ। স্বপ্নীল নিজেকে সামলে নেয়। এ প্রশ্ন যে উঠবে ও জানত। ছোট্ট জায়গা, তেমন ট্যুরিস্টও নেই এই আগস্ট মাসে, অথচ ওরা রোজ আসছে। প্রথম 2 দিন অডিও গাইড নিয়েছিল ওরা, তারপর এক বুড়ো গাইডকে নিয়েও ঘুরেছিল 2 দিন। এখন দুর্গের অলিগলি সব ওদের চেনা হয়ে গেছে বলে 2 দিন ধরে নিজেরাই ঘুরছে। সবাইকে যা বলেছিল একেও তাই বলল। ওরা একটা মুভি বানাবে এই ফোর্টের উপর, তাই ঘুরে ঘুরে দেখছে। লোকটা একটা বিশ্রী আওয়াজ করে হাসে। গুটকা খাওয়া লাল দাঁতগুলো দেখে গাটা ঘিন ঘিন করে ওঠে স্বপ্নীলের। লোকটা বলে, হাম ছকুলাল, কোই কাম হ্যায় তো বলো স্যার জি, হো যায়েগা। স্বপ্নীল বলে, দেখছি, কাজ শুরু হোক আগে। লোকটা বলে, ফোর্ট তো আপনি দেখ লিয়া, খাজানা का कुछ कहानी सुना? দুজনেই চমকে ওঠে। রিক বলে, कौन सा खजाना? अरे सर जी, इस फोर्ट में बहुत खजाना था। इतना बार लूट हुआ, फिर भी बहुत खजाना छुपा हुआ है, सबको पता है। आपने गोल तलब देखा? उधर भी खजाना है, सब मानता है। স্বপ্নীল তলাব মানে পুকুর জানে। বড় ঠাকুরও জলের কথা উল্লেখ করেছেন 2 বার, তাই নড়ে চড়ে বসে। বলে, ও তো নেহি শোনা। इस फोर्ट के पीछे एक बड़ो तालाब है, चलिए आपको दिखाते हैं। कहते हैं उसमें छुपा है बहुत बड़ा खजाना। बहुत लोग ढूंढा लेकिन नहीं मिला। लोकटा उठे पड़े। रिक बोले, किधर है वो तालाब? आइए सब दिखाता है। দুর্গের শেষ মাথায় দেওয়ালের ফাঁক দিয়ে বেরিয়ে বনের পথ ধরে ছকুলাল। বলে, আগে এদিকটাও দুর্গের ভেতরেই ছিল, ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছিল এদিকটা, আর সংস্কার হয়নি। আদিম অরণ্য, কাঁটা গাছ, শুকনো পাতা মারিয়ে একটা পায়ে চলা পথ ধ্বংসস্তূপের ভেতর দিয়ে চলেছে। সে পথে এগিয়ে চলে ওরা 3 জন। একবার স্বপ্নীল ভাবে, এভাবে যাওয়া কি ঠিক হচ্ছে? অচেনা লোকটা খুব একটা সুবিধের নয়। আবার মনে হয়, এই খুঁজতেই তো ও ছুটে এসেছে এই দুর্গে। ছোটবেলা থেকেই বড় ঠাকুরের গল্প শুনেই বড় হয়েছে ওরা সব ভাই বোন। উনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, সশস্ত্র বিপ্লবে অংশ নিয়ে এই কাংড়া ফোর্টে বন্দী ছিলেন বহুদিন। 1905 সালে হিমাচলে এক ভয়াল ভূমিকম্প হয়। সে সময় ওনারা কয়েকজন বিপ্লবী জেল থেকে পালিয়ে যান। এই দিনপঞ্জি সেই সময় লেখা। উইয়ে কাটা হলদে হয়ে যাওয়া খাতাটা স্বপ্নীল হঠাৎ খুঁজে পেয়েছিল ওদের এলাহাবাদের পুরনো বাড়িতে। বড় দাদু মারা যান 1924 সালে। শেষ কয়েকটা দিন বাড়ি এসেছিলেন মাকে দেখতে।
সে সময় বোধহয় এই দিনপঞ্জি লুকিয়ে রেখে গেছিলেন বাড়ির চিলেকোঠায়। দেশভাগের পর স্বপ্নিলের দাদু চাকরি নিয়ে কলকাতায় চলে গেছিল। ছোট দাদু একাই থাকতেন এলাহাবাদে। স্বপ্নিলের বাবার জন্ম কলকাতায়। ছুটি ছাটায় আসতেন ওনারা এলাহাবাদে। শরিকি বাড়িতে বড় করে দুর্গাপুজো হতো। প্রায় 100 বছর ধরে এভাবেই চিলেকোঠায় পড়েছিল এই ডায়েরি। কয়েক মাস আগে এলাহাবাদের বাড়িটা প্রমোটারের হাতে তুলে দেওয়া হয়। সেই সময় বাবার সাথে স্বপ্নিল এসেছিল শেষবারের মতো এলাহাবাদে। একে একে বাড়ির সব জিনিস বিক্রি হয়ে যাচ্ছিল। চিলেকোঠার ঘরে বেশ কিছু আবর্জনার মাঝে বড় ঠাকুরের নাম লেখা এক ট্রাঙ্কে ওই হলদে হয়ে যাওয়া ডায়েরিটা পেয়েছিল স্বপ্নিল। উঁইয়ে কাটা ঝুরঝুরে ডায়েরির পাতায় পাতায় ছিল এক বিপ্লবের ইতিহাস। মুগ্ধ হয়ে স্বপ্নিল পড়েছিল সেই দিনপঞ্জি। মাঝখানে কিছু পাতা পায়নি ও খুঁজে। ডায়েরিটা পড়েই স্বপ্নিল নিজের প্রিয় বন্ধু রিককে নিয়ে চলে এসেছিল এখানে। ভারতের অন্যতম পুরনো কেল্লা কাংড়া ফোর্ট। রিক ইতিহাসের ছাত্র। ও বলেছিল, আলেকজান্ডারের যুদ্ধ কাহিনীতে যেমন এর উল্লেখ আছে, তেমনই উল্লেখ আছে বিভিন্ন শতকে এই কেল্লার হাত বদল। গজনী সুলতান মামুদ থেকে শুরু করে মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, জাহাঙ্গীরের হাত ঘুরে এই কেল্লার মালিকানা আসে রঞ্জিত সিংয়ের হাতে। বারবার লুট হলেও শোনা যায় বিপুল ঐশ্বর্য ছিল এই দুর্গে। 1846-এ ইংরেজরা আবার এই কেল্লার দখল নেয়। বন্দীদের রাখা হতো এই দুর্গে সে সময়। 1905-এ ভয়াবহ ভূমিকম্পে কেল্লার স্থাপত্যে প্রচুর ক্ষয়ক্ষতি হলেও আজও কাংড়া ফোর্ট আভিজাত্যে অমলিন। কেল্লা থেকে নিচে বানগঙ্গা নদী আর উত্তরের জোড়া ধৌলাধারের রূপ এক কথায় অসাধারণ। দুর্গের মধ্যে দুটো মন্দির রয়েছে, একটা অম্বিকা দেবীর, অন্যটা জৈন মন্দির। একজন বৃদ্ধ পুরোহিত রয়েছেন, কয়েকজন চেলাসহ। ডায়েরিতেও এক মন্দির ও তালাবের উল্লেখ আছে। মন্দির পেলেও তালাব বা জলাশয়ের হদিশ এতদিন পায়নি স্বপ্নিলরা। বিশাল চাতালের মাঝে ছিল মন্দির দুটো। ছকুলালকে অনুসরণ করে বনের পথে বেশ কিছুটা হেঁটে অবশেষে ওরা পৌঁছায় এক বড় জলাশয়ের সামনে। ভগ্নপ্রায় সিঁড়িতে দাঁড়িয়ে ফটো তুলছিল স্বপ্নিল। রিক নেমে গেছিল জলের কাছে। শুকনো পাতায় পায়ের শব্দে রিক ঘুরে তাকায় পেছনে। একটা বিপদের গন্ধ পায় যেন। পাঠানকোট ছাড়াতেই চারিদিকে দৃশ্যপট ধীরে ধীরে বদলে গেছিল। ঢেউ খেলানো পাহাড়ের সীমানা বরাবর দিঠিদের গাড়ি ছুটে চলেছে। মাঝে মাঝে রূপালী পাহাড়ের ঝিলিক দেখা দিচ্ছে আকাশের গায়ে। অয়ন এক মনে মেল চেক করতে ব্যস্ত। দিঠি মোবাইলে প্রকৃতিকে ধরে রাখছিল। ওদের সাথে সাথেই পথের পাশে চলেছে কাংড়া ভ্যালি রেল লাইন। ছোট টয় ট্রেন যাচ্ছে পালামপুর হয়ে যোগীন্দ্রনগর। এবারের এই ট্যুরটা একটু হঠাৎ করেই ঠিক হয়েছে। দিঠি এখনও সবটা জানে না। অয়নের বসের এক ভাগ্নে তার বন্ধুর সাথে কাংড়ায় ঘুরতে এসে নাকি হারিয়ে গেছে। পুলিশ অনুসন্ধান করেও কিছু করতে পারেনি। বসের অনুরোধে অয়ন আর দিঠিকে হঠাৎই ছুটে আসতে হয়েছে। তাই অয়নের বসের এই ভাগ্নের এক পূর্বপুরুষ ছিলেন বিপ্লবী। কাংড়া ফোর্টে বন্দী ছিলেন তিনি দীর্ঘদিন। তার কোনো ডায়েরি পড়েই ছুটে এসেছিল ছেলে দুটো। পাহাড়ে ঘুরতে অয়নরা বরাবরই ভালোবাসে। তার সাথে রহস্যের গন্ধ থাকলে তো কথাই নেই। দিঠি এবারের পুজোর লেখার রসদ পেয়ে যাবে হয়তো এখানেই। ধৌলাধরের পাদদেশে কাংড়া ইতিহাসের গন্ধমাখা এক জেলা সদর শহর। শহরের মাঝে পাহাড়ের উপর দেবী ব্রজেশ্বরীর মন্দির। 51 পীঠের অন্যতম এই মন্দির খুব জাগ্রত। মন্দিরের কাছেই ওদের হোটেল ধৌলাধর ভিউ। এই হোটেলেই উঠেছিল অয়নের বসের ভাগ্নে স্বপ্নিল আর তার বন্ধু রিক। কলেজে পড়ে ছেলেগুলো। অয়নরা এসেই থানায় যোগাযোগ করেছিল। কিছুই বলতে পারছে না পুলিশ। ছেলেগুলো কাংড়া ফোর্টে গেছিল বেশ কয়েকবার, আর তেমন কোনো খবর পাওয়া যায়নি। অয়ন প্রথমেই হোটেলের ম্যানেজারকে নিজের পরিচয় দিয়ে স্বপ্নিলদের ঘরটা দেখতে চেয়েছিল। অয়নের বসের ফোন এসেছিল থানায় এবং হোটেলে। একটা বড় মিডিয়া হাউসে থাকার অনেক সুবিধা। ওর প্রেস কার্ডটাও কাজে লেগেছিল। ম্যানেজার বলেছিল ঘরটা স্বপ্নিলরা নিখোঁজ হওয়ার পর আর কাউকে দেওয়া হয়নি এখনও। আসলে তেমন ট্যুরিস্টের ভিড় নেই, তাই প্রয়োজন পড়েনি। তবে দুবার চোর এসেছিল এ ঘরে। ওদের ব্যাগ ঘেঁটেছিল চোর, তবে মনে হয় না কিছু নিয়ে গিয়েছে। অয়ন ঘরটা ভালো করে ঘুরে দেখেও কোনো সূত্র পায়নি। ঘরের দেওয়ালে কাংড়া ফোর্টের একটা হাতে আঁকা অয়েল পেন্টিং। এখানে খুব ভালো ভালো আর্টিস্ট আছে।
কাংড়ার আঁকার খ্যাতি সারা বিশ্বে। ছবিটা মন দিয়ে লক্ষ্য করছিল অয়ন। এই দুর্গ দেখতেই ছুটে এসেছিল ছেলে দুটো। ওদের দুজনের ব্যাগ ঘেঁটেও তেমন কিছু পাওয়া যায়নি। ভগবান জানে চোর কি নিয়ে গেছে। পরদিন সকালে দিঠি আর অয়ন গেছিল মন্দির দর্শনে। পুরো পথটাই পুজো সামগ্রীর দোকান আর হাতের কাজের জিনিসে ভর্তি। প্রচুর পুলিশি ঘেরারপে মন্দির প্রাঙ্গণ সুরক্ষিত। বহু পুরনো এই মন্দির জাহাঙ্গীর ও আকবরের পদধূলি ধন্য। পুরোহিতের কাছ থেকে মন্দিরের ইতিহাস শুনছিল ওরা দুজন। পরের গন্তব্য কাংড়া ফোর্ট। প্রায় ৩,৫০০ বছরের পুরনো এই দুর্গ ভারতের অন্যতম প্রাচীন দুর্গ। অডিও গাইড নিয়ে ওরা ঘুরছিল। রঞ্জিত সিং দুয়ার, মাথা নিচু না করে যা পার করা যাবে না কখনো। শত্রুরা এভাবে প্রবেশ করলেই মাথা কাটা যেত। এরপর ছিল আন্ধেরি গলি। পাশাপাশি দুজন হাঁটাও কষ্টকর। মোট ৩টে দরজা পার করে ওরা পৌঁছে গেছিল মন্দিরের চাতালে। অনেকটা উঠে এসে দুজনেই ক্লান্ত। জৈন মন্দিরের সামনে বসে বিশ্রাম নিচ্ছিল। বেশ সময় নিয়েই দুর্গটা ঘুরে ঘুরে দেখছিল ওরা। দিঠি বেশ কিছু ফটো তুলে নিচ্ছিল। পুরোহিতদের রিক আর স্বপ্নিলের ফটো দেখানোতে ওরা চিনতে পেরেছিল। সবাই বলল ছেলেগুলোকে দুর্গে দেখেছে অনেকেই। রাতে হোটেলে ফিরে এসে অয়ন বলল, প্রায় 5 দিন হলো ছেলেগুলো হারিয়ে গেছে এই শহর থেকে। ঠিক কী করে খুঁজবো বুঝতেই পারছি না। এই প্রথম কোনো কেসে এত অসহায় লাগছে। তখনই অয়নের ফোনটা বেজে ওঠে। কলকাতা থেকে বসের ফোন। একতরফা কয়েকটা হ্যাঁ না ঠিক আছে গেছিলাম দেখছি শুনে দিঠি বুঝতে পারে কেসের ব্যাপারে কথা হচ্ছে ওদের। ফোনটা কেটে অয়ন বলল, জলজ্যান্ত ছেলে দুটো কোথায় যেতে পারে বলতো? কোনো বিপদে পড়েছে এ তো বোঝাই যাচ্ছে। পরের দিন থানায় যেতেই অফিসার চৌবেজি হিন্দিতে বলল, লোকে হিমাচল ঘুরতে এসে কুলু মানালি যায়, নয়তো চাম্বা খাজিয়ায় যায়। কাংড়ায় ৬-৭ দিন কেউ থাকে না। এই ছেলে দুটো ৬ দিন ধরে শুধু কাংড়া ফোর্টে ঘুরছিল। কেন বলুন তো? ওদের মধ্যে একজনের পূর্বপুরুষ এই দুর্গে বন্দি ছিল বহু বছর, আর একজন ইতিহাসের ছাত্র। ওরা এসব নিয়ে সিনেমা বানাবে ভেবেছিল। অয়ন যা জানতো খুলে বলল অফিসারকে। আমাদের কাছে খবর আছে ওরা কোনো খাজানার খোঁজ করছিল। এই দুর্গের খাজানা নিয়ে অনেক গল্প আছে। দুর্গের মধ্যে অনেক গুমঘর গুপ্তকক্ষ আছে। সব জায়গায় ট্যুরিস্ট অ্যালাউ নয়। ওরা যদি তেমন কোথাও গিয়ে ফেঁসে যায়। অফিসারের গলায় বিরক্তির সুর শুনে অয়ন বলে, ফেঁসে যায় বলতে? ঢুকতে পারলে বেরিয়েও আসতে পারবে নিশ্চয়ই। ওদের দুজনের ফোন আজ 5 দিন বন্ধ। একসাথে দুজন কোথাও ফেঁসে যেতে পারে না। দুর্গের এক গার্ড ওদের ছকুলালের সাথে দেখেছিল কথা বলতে। এই ছকুলাল এক লোকাল মস্তান। ওই দুর্গের আশেপাশে ওর দলের লোক ঠকানো চুরি ছিনতাই চলে। লোকটা অ্যান্টিকের বড় ডিলার। তবে লোকটাকে এই 4 দিন দেখা যায়নি। আজ ওর বাড়ি গেছিলাম, ঘরেও নেই। ওর বউ জানেও না কোথায়। খবরটা ভাবাচ্ছে। অফিসার চৌবেজি বলে। অয়ন বলে, লোকটার দলের অন্য কাউকে পেলে তুলে আনুন একটু। সেটাই করব ভাবছি। চলুন ঘুরে আসি একবার। ওদের নিয়ে থানার গাড়িতে করে চৌবেজি কাংড়া ফোর্টে চলে আসে। বাইরে একটা অস্থায়ী ছাউনি আছে পুলিশের। সেখানে 2-1 কথা বলে অফিসার ওদের নিয়ে দুর্গ ঘুরে দেখে আবার। ট্যুরিস্ট একদম নেই। ছেলে দুটোর মোবাইলের শেষ টাওয়ার লোকেশন এই দুর্গেই ছিল জানা গেছে। 2জন লোককে তুলে এনেছিল কনস্টেবল। ওরা গাইডের কাজ করলেও সবাই জানে ওরা ছকুলালের লোক। ওদের মধ্যে একজন স্বীকার করেছিল সে ওই ছেলেদের ঘুরিয়ে দেখিয়েছে দুর্গ। তার বেশি কিছু জানে না। চৌবেজি দুটোকেই থানায় নিয়ে লকআপে ঢোকাতে বলল। অয়ন বলল, এদের ফোনে ছকুলালের নম্বর পেলে তার লোকেশনটা একটু দেখুন স্যার। ওকে পেলে যদি ছেলেগুলোর কোনো খবর পাওয়া যায়। চৌবেজি সাথে সাথে ওদের ফোন দুটো নিয়ে নিল। ছকুলালের নম্বর পাওয়া গেল ফোনেই। সন্ধ্যাতেই ছকুলালের আর এক ডেরার সন্ধান পাওয়া গেছিল, কিন্তু পাখি আগেই উড়ে গেছে। ফোনও বন্ধ। অয়ন সব শুনে বলল, মনে হয় আমরা সঠিক পথেই এগোচ্ছি। ছেলে দুটো কি অবস্থায় আছে কে জানে। দিঠি বলল, ওদের এভাবে আটকে রেখে কি লাভ হচ্ছে? মুক্তিপণ চেয়ে কোনো ফোনও তো আসেনি। সেটাই তো চিন্তার বিষয়। মুক্তিপণ যখন চায়নি
তখন আটকে রেখেছে অন্য কোনো কারণে। অয়ন বলে, এমন সময় চৌবেজির কাছে ফোনে একটা খবর আসতেই উনি আবার ফোর্স নিয়ে বেরিয়ে পড়েন। অয়ন আর দিঠিও সঙ্গে যায়। হাইওয়ের ধারে একটা ধাবাতে ছকুলালকে দেখা গেছে খবর এসেছিল। জায়গাটা পাঞ্জাব বর্ডার। প্রায় ভোর রাতে ধাবা থেকে অচৈতন্য ছেলে দুটোকে উদ্ধার করে পুলিশ। ওদের উপর বেশি ডোজের ঘুমের ওষুধ প্রয়োগ করা হয়েছিল। একদিন পর ওরা সুস্থ হয়েছিল ধীরে ধীরে। ছকুলাল অবশ্য পালিয়ে গেছিল বিপদ বুঝে। হোটেলের ঘরে বসে অয়ন স্বপ্নীলকে জিজ্ঞাসা করে, ঠিক কি হয়েছিল বলতে পারবে এখন? স্বপ্নীল কাংড়া ফোর্টের ফটোটার দিকে তাকিয়ে বলে, আমার দাদু বহু বছর এই দুর্গের জেলখানায় বন্দি ছিল। তার ডায়েরি পড়ে আমরা এখানে এসেছিলাম জায়গাটা দেখতে। আমাদের বেশ কয়েকদিন ওখানে ঘুরতে দেখে এই লোকগুলো ভেবেছিল আমরা কোনো গুপ্তধনের সন্ধান করছি, তাই আমাদের আটকে রেখেছিল। আমার ফোনে দাদুর ডায়েরির কিছু অংশের ফটো ছিল, যদিও বাংলায় লেখা। ওরা ওগুলোকে সংকেত ভেবে ফোন কেড়ে নিয়েছিল। চৌবেজি বলল, खजाना का तो बहुत कहानी छुपा है इधर। पहले तो बहुत टूरिस्ट आता था, लेकिन अब कम हो गया है। একটু পরেই পুলিশ চলে যেতেই অয়ন বলল, এবার পুরো ব্যাপারটা খুলে বলো তো, ঠিক কি হয়েছিল? রিক ও স্বপ্নীল একে অন্যের দিকে তাকায়। অয়ন বলে, আসল ডায়েরিটা কোথায়? গুপ্তধন আছে কিনা একবার দেখলে বুঝতে পারতাম। আপনাদের নাম আগেও শুনেছি। দিঠি ম্যাডামের লেখার সাথে আমি পরিচিত। মামা আপনাদের কতটা কি বলেছে জানি না, তবে বড় ঠাকুরের ডায়েরি পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন। হয়তো পারবেন জায়গাটা উদ্ধার করতে। স্বপ্নীল কথা বলে উঠে বসে, বলে, ডায়েরি শেষের দিকটা পড়ে চমকে উঠেছিলাম। ভূমিকম্পে বিধ্বস্ত কাংড়া ফোর্ট থেকে সব ইংরেজ সৈন্য প্রাণ হাতে করে পালিয়ে গেছিল। প্রচুর বন্দী মারা যায়। বড় ঠাকুর আর তার 3 বন্ধু অনেক কষ্টে পালাতে পেরেছিল এক গুপ্ত পথে। কিন্তু পালানোর সময় এই কাংড়া ফোর্টেই উনি সন্ধান পেয়েছিলেন এক বিপুল ঐশ্বর্যের, যা যুগ যুগ ধরে লোকচক্ষুর আড়ালে লুকোনো ছিল। ভূমিকম্পের ফলেই ওনারা সেই গুপ্ত কক্ষের সন্ধান পেয়েছিলেন। সেই কুবীরের ঐশ্বর্য নিয়ে 4 জনের পক্ষে পালিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল। আবার ওই ঐশ্বর্য পেলে স্বাধীনতাও আসবে তাড়াতাড়ি। তাই ওই সম্পদকে দুভাগে ভাগ করে ওনারা লুকিয়ে রেখেছিলেন এখানেই কোথাও। পরে এক সময় এসে উদ্ধার করবেন ভেবেছিলেন, কিন্তু পরের মাসেই ওনার 2 বন্ধু মারা যায় পুলিশের গুলিতে। আর এক বন্ধু হরদয়াল সিং ছদ্মবেশ নিয়ে পাহাড়ে চলে যায়। উনি দীর্ঘ 18 বছর লুকিয়ে বেরিয়েছিলেন। অবশেষে বাড়ি ফিরলেও মাথা খারাপ হয়ে গেছিল। একা একাই চিলেকোঠায় থাকতেন। লোকজন পছন্দ করতেন না। কাংড়া ফোর্টে আর ফিরে আসেননি উনি। হরদয়াল সিংয়ের আর কোনো খবর পাননি। তাই আমার ধারণা ওই বিপুল সম্পদ আশেপাশে কোথাও আছে। এখানকার পুরনো লোকেদের মধ্যে ও একটা খাজানার গুজব শোনা যায়। অনেকেই অনুসন্ধান করেছে, তবে কিছুই পাওয়া যায়নি। ছকুলাল অনেক চেষ্টা করলেও ডায়েরির সন্ধান পায়নি। এমনই কিছু ভেবেছিলাম আমি। যাক, তার ডায়েরিটা কি একবার দেখতে পাবো? কোথায় ওটা? অয়ন বলে। স্বপ্নীল বলে, আমরা তো পেলাম না। এবার আপনারা একবার চেষ্টা করুন। ও খাট থেকে নেমে কাংড়া ফোর্টের ফটোটার কাছে এগিয়ে যায়। দেওয়াল থেকে ফটোটা খুলে এনে বিছানায় রাখে। পেছনের পিচবোর্ড খুলতেই পাতলা কিছু কাগজ বেরিয়ে আসে। হলদে হয়ে যাওয়া কাগজগুলো পরপর সাজিয়ে ও অয়নের হাতে তুলে দেয়। দিঠি অবাক হয়ে দেখছিল কাগজগুলো। অল্প কয়েকদিনের দিনপঞ্জি। অয়ন আর দিঠি পুরোটাই পড়ে ফেলল। অয়ন বলল, এর আগে পরের পাতাগুলো কই? এইটুকুই প্রয়োজনীয় অংশ। এর আগে কিছু পাতা ছিল, তবে প্রয়োজনীয় কিছু ছিল না। আর এরপর কোনো লেখা ছিল না, এখানেই শেষ। স্বপ্নীল বলে। অয়ন পাতাগুলো খুব ভালো করে লক্ষ্য করে বলে, শেষ পাতায় রয়েছে একটা ছড়া অথবা ধাঁধা। সবটাই পাস্ট টেন্সে লেখা, অর্থাৎ ঘটনা ঘটার পর লিখেছিলেন। পরিষ্কার লিখেছেন, 2 ভাগে সমস্ত সম্পদ গচ্ছিত রাখা হলো ভগবানের নামে। পুণ্য স্নান করে আমরা এগিয়ে চললাম প্রস্থানের পথে। পাহাড়ের প্রস্তরশিলা পাহারা দেবে এ সম্পদ। পরে সময় মতো উদ্ধার করা হবে। এরপরেই সেই ছড়া, পাথর ঘেরা দেবের ঘরে, জলাশয়ের অপর পারে, স্বর্গে ওঠা সিঁড়ির মাঝে, পথ সেখানেই লুকিয়ে আছে। খুঁজতে হবে বুদ্ধি করে, দিনের আলো যেথায় পড়ে,
খুঁজে পেলে দেশের ভালো, স্বাধীন সূর্য দেখবে আলো। অয়ন দিঠির দিকে তাকায়, বলে, মন্দিরের সিঁড়ির কথা বলা হয়েছে। 100 বছরে এখানে অনেকেই গুপ্তধনের সন্ধানে এসেছে, তবে এত বড় কোনো গুপ্তধন উদ্ধারের খবর নেই। এই দুর্গে এত ধরনের হামলা হয়েছে যে মনে হয় আগেই কেউ উদ্ধার করে নিয়েছে। রিক বলে, আগেকার দিনে হামলার হাত থেকে বাঁচতে এমন বিপুল ঐশ্বর্য সবাই মন্দিরে গচ্ছিত রাখত। ব্রজেশ্বরী দেবীর মন্দিরে বহু রাজা মহারাজারা নিজেদের সম্পদ গচ্ছিত রাখতেন। আমরাও মন্দিরগুলোই খোঁজ নিয়েছিলাম, কিন্তু ভূমিকম্পের সময় মন্দিরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছিল যে আরও ভূমিকম্প হবে। ছোট ছোট বেশ কিছু আফটারশক ওই ভয় আরও বাড়িয়ে তুলেছিল। সবাই এলাকা ছেড়ে সমতলে নেমে গেছিল শুনেছি। আমরা চামুণ্ডা দেবীর মন্দির অবধি ঘুরে এসেছি। পুণ্য স্নান করার মতো নদী সেখানে থাকলেও শিলা নেই। পাহাড়ে ঠিক নয়, সমতলে ওই মন্দির। সিঁড়ির মাঝে কিছুই পাইনি, নিরেট সিমেন্টের সিঁড়ি। কিছুই লাভ হয়নি, স্বপ্নিল বলে। দিঠি মোবাইলে আশপাশের বহু পুরনো মন্দির খুঁজছিল। হঠাৎ বলে ওঠে, মাশরুর পাথর খোদিত মন্দির ঘুরে এসেছো কি? ও তো বহু পুরনো। ওই ভূমিকম্পে এই মন্দিরও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেটা কোথায়? নাম শুনিনি এর আগে। স্বপ্নিল আর রিক দিঠিকে প্রশ্ন করে। কাছেই, চলো একবার ঘুরে আসি। 1 ঘন্টার মতো লাগবে বলছে। নেটের থেকে প্রয়োজনীয় সব খবর জেনে নিয়েছিল দিঠি আর অয়ন। ওদের চেনা গাড়ি এই কয়েকদিনের জন্য বুক করাই ছিল। পরদিন ভোরে ওরা সবাই চলল মাশরুর প্রস্তর খোদিত মন্দিরগুচ্ছ দেখতে। একটি পাহাড়কে কেটে এই মন্দিরগুচ্ছ বানিয়েছিল নাকি পাণ্ডবরা। মূল মন্দির ছিল শিবের, যদিও এখন রাম সীতা পূজিত হয়। শহর ছাড়িয়ে বেশ কিছু দূর গিয়েই পাহাড়ের গায়ে ছবির মতো সুন্দর পাথরের মন্দিরগুচ্ছ। তবে ভূমিকম্পে বেশ কিছু অংশ ধ্বংস হয়েছিল। তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ হয়নি। সামনেই বিশাল জলাশয়, টলটল করছে সবুজ জল। অসংখ্য মাছ খেলে বেড়াচ্ছে আপন মনে। ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে মন্দিরের মাথায় উঠে গেলে ধরা পড়ে সুন্দর দৃশ্যপট। চারদিক ভালো করে দেখে অয়ন বলল, এই মন্দিরটি পাথরের, এর সামনে জলাশয় আছে। তা পার করেই মন্দিরে ঢুকতে হয়। সিঁড়ি রয়েছে। মন্দিরে বহু পুরনো কক্ষ আছে। লুকোনোর জায়গা প্রচুর আছে। এমন সময় আড়াল থেকে 4 জন বেরিয়ে এসে ওদের ঘিরে ধরে। পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে ছকুলাল। বলে, ইধার जो भी खजाना है हमारा है, क्योंकि हम हैं इस जगह का बादशाह। आप लोग क्यों तकलीफ उठाओगे? ওর লোক ততক্ষণে পুরোহিত ও তার সাকরেতকে ধরে এনেছে। বৃদ্ধ পুরোহিতকে ছকুলাল জিজ্ঞেস করে বারবার কোনো গুপ্ত কক্ষ বা লুকোনো খাজানার কথা। পুরোহিত বলে, কক্ষ তো অনেক আছে, খাজানার খবর উনি জানেন না। ছকুলালের লোক পুরোহিতের সাথে গর্ভগৃহ ছাড়াও অন্য ঘরগুলো অনুসন্ধান শুরু করে। ছকুলাল ওদের 4 জনকে একটা ঘরে ঢুকিয়ে আটকে দেয়। ওদের ফোনগুলো কেড়ে নেয়। অয়ন বলে, আমরা মনে হয় ঠিক জায়গায় এসে পৌঁছেছি। এখন শুধু সিঁড়িটা ভালো করে পরীক্ষা করে দেখতে হতো। স্বর্গে ওঠা সিঁড়ির মাঝে পথ সেখানেই লুকিয়ে আছে। খুঁজতে হবে বুদ্ধি করে। দিনের আলো যেথায় পড়ে। সিঁড়ির ঠিক কোথায় আলো পড়ে দেখতে হবে। বেশ কিছুক্ষণ পর বাইরে তুমুল চেঁচামেচি শুরু হয়। 2 বার গুলির আওয়াজ শোনা যায়। একটু পরেই 2 জন পুলিশ এসে ওদের উদ্ধার করে। ড্রাইভারটা ছকুলালের গ্রুপটাকে আসতে দেখে থানায় খবর দিয়েছিল। এই কদিন অয়নদের সাথে ঘুরে ও বুঝেছিল এরা ভালো লোক। অন্যদিকে লোকাল মাস্তান ছকুলালকে ও চিনত, জানত। ওকে পুলিশ খুঁজছিল। চৌবেজি জলাশয়ের ধারে দাঁড়িয়ে পুরোহিতের সাথে কথা বলছিল। মন্দিরের দুদিক থেকে সিঁড়ি উঠে গেছে ওপরে যাওয়ার। অয়ন এসে পুরোহিতকে হিন্দিতে প্রশ্ন করে, আপনি তো বহুদিন এখানে রয়েছেন, স্বর্গের সিঁড়ি বলতে কি বোঝেন? পুরোহিত অবাক হয়ে যান। বলেন, এই মন্দিরে বহু বহু বছর আগে এক সাধু বাবা থাকতেন। উনি ওই পিছনের দিকের অংশে যে সরু সিঁড়ি কিছুটা উঠে শেষ হয়েছে, ওটাকে স্বর্গের সিঁড়ি বলতেন। পাণ্ডবরা স্বর্গে যাওয়ার জন্যই নাকি ওই সিঁড়ি বানিয়েছিলেন। ভূমিকম্পে ওই সিঁড়ি আর ওদিকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সাংঘাতিকভাবে। মন্দিরের পেছনের দিকে 2 নিরেট পাথরের দেওয়ালের ফাঁকে এই সিঁড়ি এতক্ষণ কারো চোখেই পড়েনি। প্রতিটা পাথরের সিঁড়িতে শঙ্খ, চক্র, গদাপদ্ম আঁকা। তবে ঠিক মাঝখানের সিঁড়িতে সূর্যের ছবি। অয়ন সেদিকে তাকিয়ে বলে,
স্বর্গে ওঠা সিঁড়ির মাঝে পথ সেখানেই লুকিয়ে আছে। খুঁজতে হবে বুদ্ধি করে, দিনের আলো যেথায় পড়ে। একমাত্র সূর্য দিনের আলো দেয়। ও ওই সিঁড়ির পাথরটা ভালো করে লক্ষ্য করে। সূর্যটার মধ্যে বারবার চাপ দেয়, কিছুই হয় না। ওর দেখা দেখি স্বপ্নীল ও রিক সবাই পাথরটা টানাটানি শুরু করে। হঠাৎই পাথরটা উঠে আসে, আর একটা ছোট্ট সুড়ঙ্গর মুখ দেখা যায়। পুরোহিত নিজেও অবাক। একটা ঘোরানো সিঁড়ি চলে গেছে সুড়ঙ্গর ভিতর। মোবাইলে টর্চ জ্বালিয়ে অয়নরা একে একে ওই পাতাল ঘরে নেমে যায়। কিন্তু কোথায় কুবেরের ধন? সারা ঘরে কয়েকটা খালি কলসি আর কারুকার্য করা কাঠের বাক্স রয়েছে। একটা কুলুঙ্গিতে পাওয়া গেল একটা খাতা। দেবনাগরী ভাষায় কিছু লেখা রয়েছে খাতায়। সব দেখে অয়নরা আবার মন্দির চাতালে এসে বসল। পুরোহিত বলল, এক সাধু বাবাকে আমরা ছোটবেলায় এই মন্দিরে দেখেছি। আমার বাবা দাদু সবাই এই মন্দিরের পূজারী ছিলেন। ওনাদের কাছেই শুনেছি সাধু বাবা হিমালয় থেকে এসেছিলেন। বিপ্লবীদের লুকিয়ে থাকতে সাহায্য করতেন। অনেক বিপ্লবী আসতো সাহায্যের আশায়। মন্দিরের পেছনে ওনার সাথে দেখা করতো ওরা। উনিও হয়তো কোনো এক সময় বিপ্লবী ছিলেন। আমার বাবা লোকটাকে খুব মান্য করতেন। দেশ স্বাধীন হওয়ার 1 বছরের মধ্যে মারা গেছিলেন উনি। পেছনেই ওনাকে সমাধিস্থ করা হয়েছিল। বহুদিন আগের কথা এসব। দিঠি খাতাটা খুব ভালোভাবে দেখে বলল, এটাই বিপ্লবী হরদয়াল সিংয়ের খাতা। পুরো সম্পদটাকে দেশের কাজেই লাগিয়েছিলেন উনি। বিপ্লবীদের বিভিন্ন সময় সাহায্য করেছেন ওই গুপ্তধনের মাধ্যমে। প্রতিটা হিসেব এখানে রয়েছে। সাধু সেজে সারাটা জীবন ওই যখের ধন পাহারা দিয়েছেন নিজে। অবশেষে স্বাধীন ভারতে সূর্যোদয় দেখে পরম নিশ্চিন্তে বিদায় নিয়েছেন। সশস্ত্র বিপ্লব আর করতে পারেননি নিজে, কিন্তু বিপ্লবকে এগিয়ে নিয়ে গেছিলেন গোপনে। এই খাতাটি এক মূল্যবান দলিল, যা কোনো গুপ্তধনের চেয়ে কম নয়। সরকারের হাতে প্রমাণস্বরূপ তুলে দেব এই খাতাটি। সবাই চুপ করে ঘটনাটা শুনছিল। অয়ন বলে, ওনারা এটাই চেয়েছিলেন। ওই সম্পদকে দেশের কাজে লাগিয়ে স্বাধীনতা আনতে সক্ষম হয়েছিলেন। গুপ্তধন না পাওয়া গেলেও ইতিহাসের গুপ্ত কথা জানা গেল, এই বা কম কি? এমনভাবেই দেশের বিভিন্ন দুর্গে মন্দিরে বিভিন্ন অংশে কত বিপ্লবের কথা লুকিয়ে আছে, কত ইতিহাস এভাবেই হারিয়ে যায়, আমরা জানতেও পারি না। রিক বলে ওঠে ধীরে ধীরে। সূর্য ততক্ষণে পৌঁছে গেছে পশ্চিম আকাশে। মাসরুর মন্দিরের ক্লান্ত ছায়া পড়েছে জলাশয়ে। ঝাঁকে ঝাঁকে পাখিরা ফিরে চলেছে ঘরের পানে। সেদিকে তাকিয়ে স্বপ্নীল বলে, বড় দাদুর শেষ ইচ্ছে তার বন্ধুই রক্ষা করেছিল। দাদু কাংড়া ফিরতে না পারলেও তার বন্ধু নিজের কর্তব্য পালন করেছিল সুন্দরভাবে। দাদু যেখানেই থাকুক, এটা জেনেই শান্তি পাবেন। আস্তে আস্তে সবাই গিয়ে গাড়িতে ওঠে। এবার ঘরে ফেরার পালা। বৃদ্ধ পুরোহিত একাই দাঁড়িয়ে থাকেন ইতিহাস প্রসিদ্ধ এই মন্দিরের বুকে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।